নমস্কার দর্শক বন্ধু, আজ আমি আপনাদের আনন্দ রাঠি শেয়ার ব্রোকার্স লিমিটেডের কল এবং রেজাল্ট নিয়ে ডিসকাশন করব। তো গতকালই এই কোম্পানিটার কল হয়েছে এবং রেজাল্ট এসছে। তো এই মুহূর্তে এই স্টকটা মানে যে কোনো ব্রোকারেজ স্টক এটা ডিসকাশন করাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি একটা নতুন সুখবর রয়েছে মার্কেটে যে এই মুহূর্তে কিন্তু ইরান কিন্তু হরমুজ প্রণালী খুলে দিচ্ছে। তো হরমুজ প্রণালী খুলে দেওয়া মানে হচ্ছে এতদিন ধরে মার্কেটে যে ডিসরাপশন আমরা দেখেছিলাম, যে প্রচুর মানে লোক যারা শেয়ার মার্কেটে ট্রেডিং করছিল না বা ট্রেডিং করতে ভয় পাচ্ছিল, এবার কিন্তু তারা বেশি করে কিন্তু ট্রেডিং করবে এই মুহূর্তে। কারণ ট্রাম্প যখনই এই অ্যানাউন্সমেন্ট করেছে সেটা কিন্তু শেয়ার মার্কেটের জন্য পজিটিভ। আর আমরা জানি যখনই শেয়ার মার্কেটে মানুষের ইন্টারেস্ট বাড়বে সেটা কিন্তু ব্রোকিং কোম্পানির জন্য, যারা শেয়ার ব্রোকার তাদের জন্য কিন্তু খুব ভালো খবর। তো এই মুহূর্তে কোম্পানি যে আনন্দ রাঠি শেয়ার ব্রোকার নিয়ে আমরা আলোচনা করব। কোম্পানির রেজাল্ট কিন্তু অত্যন্ত ভালো এসেছে। এবং আরেকটা কথা বলে রাখি, আপনারা নিশ্চয়ই আনন্দ রাঠি ওয়েলথের নাম শুনেছেন। তো এই কোম্পানি কিন্তু আনন্দ রাঠি ওয়েলথ থেকেই কিন্তু আলাদা একটা এন্টিটি হিসাবে কিন্তু এর আইপিও এসেছিল। তো আনন্দ রাঠি ওয়েলথ কিন্তু লাস্ট 3 বছরে জানি যে আমরা কতটা রিটার্ন জেনারেট করেছে, এবং কোম্পানির কিন্তু প্রত্যেকটা কোয়ার্টারে, মানে যে প্রাইভেট কোম্পানি প্রত্যেকটা কোয়ার্টারে কিন্তু 20%-এর বেশি কিন্তু প্রফিট পোস্ট করেছে, যেটা একটা ফেনোমেনাল ব্যাপার মানে আমরা বলতে পারি। তো এখানে প্যারেন্ট মানে যে কোম্পানির আনন্দ রাঠি ওয়েলথ সেটা কিন্তু খুব শক্তিশালী। তো কোম্পানির ম্যানেজমেন্টই ডিসিশন নিয়েছে যে তারা যাতে শেয়ার বুকিং ব্যবসা এবং তাদের যে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউশনের ব্যবসা আছে সেটাকে তারা আলাদা করে লিস্ট করেছে, যাতে তারা ওয়েলথ ম্যানেজমেন্টের উপর ফোকাস করতে পারে। তো সুতরাং এখানে প্যারেন্টেজ কিন্তু প্রচণ্ড শক্তিশালী। এবার আমরা ধীরে ধীরে আসি কোম্পানিটা কি করে। তো প্রথমত বলতে গেলে মেনলি এটা একটা ব্রোকিং কোম্পানি। ব্রোকিং মানে আমরা সবাই জানি যে আমরা যখন কোনো শেয়ার কিনি তখন কোনো না কোনো ব্রোকারের মাধ্যমে কিনি। তো কোম্পানি হচ্ছে একটা শেয়ার ব্রোকার। এছাড়া তারা শেয়ার ব্রোকিং ছাড়াও বেশ কিছু সেগমেন্ট থেকে কিন্তু তারা ইনকাম করে। যেরকম হচ্ছে, আপনারা নিশ্চয়ই শুনেছেন মার্জিন ট্রেডিং ফ্যাসিলিটি। মার্জিন ট্রেডিং ফ্যাসিলিটিটা কি? ধরুন আপনার কাছে 20,000 টাকা আছে, কিন্তু আপনি 1 লাখ টাকা শেয়ার কিনতে চান। তো আপনার যে ব্রোকার আছে সে আপনাকে 80,000 টাকা লোন দেবে। তো আপনি কি করবেন? আপনি আপনার নিজের 20 এবং ব্রোকারের থেকে নিলেন 80,000 টাকা। তো মোট 1 লক্ষ টাকার কিন্তু আপনি ট্রেড করলেন। এবং এই ট্রেড থেকে যখন আপনার প্রফিট আসবে সেই প্রফিট দিয়ে কিন্তু আপনি লোন শোধ করবেন। কিন্তু বাই চান্স এরকম হতেই পারে যে আপনি লোন নিলেন কিন্তু মার্কেট উপরে গেল না, মার্কেট নিচে গেল এবং আপনি কিন্তু ফেসে গেলেন, অর্থাৎ আপনি কিন্তু টাকা শোধ করতে পারলেন না। মাথায় রাখবেন যে এরা যে এই যে মার্জিন ট্রেডিং ফ্যাসিলিটি যেটা হয় সেটা কিন্তু আপনার শেয়ার যেটা আপনাকে যেটার জন্য ওরা লোন দিচ্ছে সেই শেয়ারকে বন্ধক রেখেই কিন্তু, মানে বন্ধক রাখার বিনিময়ে কিন্তু লোনটা দেওয়া হয়। সুতরাং কোনো কারণে যদি মার্কেট ফল হয় এবং আপনি যদি শোধ করতে না পারেন তাদের মানে পয়সা, প্রথমে আপনাকে তারা বলবে যখনই মানে শেয়ারের ভ্যালুগুলো পড়ে যাবে, আপনি যে শেয়ারগুলো প্লেজ করে লোন নিয়েছেন তার ভ্যালু যেই পড়ে যাবে, ওরা বলবে আপনাকে আরও শেয়ার মানে আরও কিছু মানে কোলাটেরাল সিকিউরিটি কিন্তু মানে বা পয়সা রাখতে আপনাকে বলবে। আপনি যদি সেটা না রাখতে না পারেন তাহলে কিন্তু ওরা আপনার শেয়ারগুলোকে কিন্তু বেচে দেবে এবং তাদের পয়সা কিন্তু রিকভার করে নেবে। এটাকে বলা হচ্ছে মার্জিন ট্রেডিং ফ্যাসিলিটি। বাই দ্য ওয়ে, এই সমস্ত মার্জিন ট্রেডিং ফ্যাসিলিটি বা ইত্যাদি চক্করে কিন্তু যাওয়া উচিত নয়। 3 নম্বর হচ্ছে এদের ডিস্ট্রিবিউশন বিজনেস। ডিস্ট্রিবিউশন বিজনেস মানে আমি আগেই বললাম যে এক তো তারা ব্রোকার, এবং প্রত্যেক ব্রোকারেরই কিন্তু তারা কিন্তু থার্ড পার্টি হিসাবে কিন্তু মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউশন করে। তো কোম্পানি মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউশন তো করতোই, এখন ধীরে ধীরে অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড, পিএমএস যেটা পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিস, অর্থাৎ পিএমএস, এআইএফ, এগুলোরও কিন্তু ডিস্ট্রিবিউশন করছে। এবং তার সাথে সাথে কিন্তু ইন্স্যুরেন্স ডিস্ট্রিবিউশনও কিন্তু তারা কিন্তু এর মধ্যে ঢুকেছে। এছাড়া তারা আরও মানে একটা মানে আরও যে ইনকাম স্ট্রিম আছে তার মধ্যে একটা হচ্ছে, ধরুন এই যে আমি প্রথমে বললাম যে কোম্পানি যেমন আপনাকে মার্জিন ট্রেডিং দিচ্ছে, মানে আপনাকে লোন দিচ্ছে। তো কোম্পানি যখন তার ক্লায়েন্টকে মার্জিন, যে কোনো ব্রোকার তার ক্লায়েন্টকে যখন মার্জিন ট্রেডিং ফ্যাসিলিটি দেয়, তাকে কিন্তু এক্সচেঞ্জের কাছেও কিন্তু একটা মার্জিন জমা রাখতে হয়। এবার এক্সচেঞ্জকে জেনারেলি কী করে, কোম্পানি ব্যাংক গ্যারেন্টি দেয়, অর্থাৎ কোম্পানি নিজের ব্যাংকে গিয়ে বলে ভাই তুমি আমার হয়ে একটা আমার এক্সচেঞ্জকে ব্যাংক গ্যারেন্টি দাও। তো ব্যাংক তখন বলবে যে ভাই আমি তোমাকে যে ব্যাংক গ্যারেন্টি দেবো, তো তুমি আমার কাছে কিছু এফডি করো। তো জেনারেলি কোম্পানি কি করে, ব্যাংকে এফডি করে এবং কোম্পানি তার এগেনস্টে, কোম্পানি যে ব্যাংক সে জেনারেলি এক্সচেঞ্জকে ব্যাংক গ্যারেন্টি দিয়ে দেয়। তো এই এফডি থেকেও কিন্তু কোম্পানির একটা ইন্টারেস্ট ইনকাম হয়। তো এই হচ্ছে কোম্পানির মোটামুটি 4টে সেগমেন্ট নিয়ে যেটা আমরা বললাম। তো এইবার যেটা মূল বিষয় এখানে, কোম্পানির কিন্তু
ব্রোকিং হচ্ছে মেন ব্যবসা, কিন্তু আমরা দেখেছি যে কোম্পানির কিন্তু ব্রোকিং রেভিনিউ, যেটা গত বছর মানে 25 সালের শেষে ছিল টোটাল রেভিনিউ মানে মোটামুটি 60% আসতো ব্রোকিং থেকে, সেটা কিন্তু কমে হয়ে গেছে 51%। এবার এটা কেন হলো? এখানে কিন্তু দুটো বিষয় আমাদের বুঝতে হবে। একটা হচ্ছে কোম্পানির মানে অনিচ্ছাকৃত ব্যাপার, আর একটা হচ্ছে কোম্পানির ইচ্ছাকৃত ব্যাপার। কোম্পানির ম্যানেজমেন্ট কিন্তু বহুদিন থেকেই তাদের এই ব্রোকিং সেগমেন্ট এবং নন ব্রোকিং সেগমেন্ট এই দুটো ব্যবসাকে না মানে মোটামুটি একটা ব্যালেন্স করতে চাইছে। কারণ ব্রোকিং সেগমেন্টের সমস্যাটা হচ্ছে যখনই কিনা মার্কেট খারাপ যায়, আমরা দেখছি লাস্ট 1.5 বছর ধরে শেয়ার মার্কেট খারাপ চলছে, ব্রোকিং সেগমেন্ট খারাপ গেলে বা বুল মার্কেট যখন মানে মানে বিয়ার মার্কেট থাকে, যখন বুল মার্কেট চলে যায় বিয়ার মার্কেট আসে, তখন কিন্তু বহু কাস্টমার কিন্তু তাদের শেয়ার ট্রেডিং বন্ধ করে দেয়, অনেকে আছে তাদের শেয়ার অ্যাকাউন্ট বন্ধ করে ক্লোজ করে দেয় ব্রোকারের কাছে। তো সেটা কিন্তু কোম্পানির জন্য কিন্তু খারাপ। অর্থাৎ কোম্পানির ব্রোকিং সেগমেন্টের ব্যবসা কিন্তু মার্কেটের ওঠানামার সঙ্গে কিন্তু সম্পর্ক রয়েছে। কিন্তু কোম্পানি যে এই যে এমটিএফ লোন দিচ্ছে, সেখান থেকে যে ইন্টারেস্ট পাচ্ছে, বা ধরুন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউশন করছে, সেগুলোও মার্কেট রিলেটেড, কিন্তু সেখানে কিন্তু সরাসরি কিন্তু অতটা মার্কেটের সঙ্গে সম্পর্কযুক্ত নয় ডাইরেক্ট ব্রোকিংয়ের মতো। এবং কোম্পানি জেনারেলি এই যে মার্জিন ট্রেডিং বলুন বা যে সমস্ত অন্যান্য যে মানে এই যে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউশন করছে, এখান থেকে যে আয়গুলো হয় সেগুলো কিন্তু রেকারিং ইন নেচার। সেই জন্য কিন্তু কোম্পানি ধীরে ধীরে এই তাদের কিন্তু ফোকাস ব্রোকিংয়ের থেকে কিন্তু কিছুটা কমাতে চাইছে। এবং সেটার প্রমাণ হচ্ছে ম্যানেজমেন্ট কনকলে বলেছে যে তারা কিন্তু তাদের নন ব্রোকিং যে সেগমেন্টটা আছে সেটাকে 40% রেটে কিন্তু গ্রো করবে আগামী দিনে, সেখানে ব্রোকিং সেগমেন্টটা কিন্তু 15% রেটে গ্রো করবে। অর্থাৎ আমরা বুঝতে পারছি নন ব্রোকিং সেগমেন্টটা যখন গ্রো করবে মানে আরও মানে তারা বেশি করে গ্রো করতে চাইছে। অর্থাৎ আগামী দিনে আমরা দেখবো নন ব্রোকিং থেকে কিন্তু কোম্পানির বেশিরভাগ রেভিনিউ আসছে এবং ব্রোকিং থেকে রেভিনিউটা কিন্তু অনেকটা কমে গেছে। এটা তো একটা ইচ্ছাকৃত ডাইভার্সিফিকেশন হয়ে গেল, মানে যেটা তারা করতে চাইছে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা জানি যেটা হচ্ছে মার্কেট তো পড়েছে, সেই জন্য অনেক লোকই কিন্তু এই শেয়ার ট্রেডিং করেনি, অনেকে আছে তাদের অ্যাকাউন্ট ক্লোজ করেছে। প্রথমে তো আমরা জানি ট্রাম্পের তারিফ ছিল, তার জন্য নানা রকম সমস্যা, শেয়ার মার্কেট খারাপ গেছে, একটা মার্কেটে অনিশ্চয়তা ছিল। তারপরে ট্রাম্পের তারিফ যেতে না যেতেই শুরু হয়ে গেল মধ্য এশিয়াতে যুদ্ধ। এখন সেই মধ্য এশিয়ার যুদ্ধ যদিও এখন কারেন্ট একটা পজিটিভ খবর এসছে, কিন্তু ট্রাম্পের কথার তো কোনো দাম নেই। যাই হোক, মধ্য এশিয়ায় যুদ্ধ, সেটার জন্য একটা খারাপ অবস্থা গেল। এটা গেল হচ্ছে মানে মূল সমস্যা। তারপরে আমরা দেখেছি তারপরে সেবি, আপনারা নিশ্চয়ই জানেন যে রিসেন্ট ইউনিয়ন বাজেটে সেবি বলছি সরি আমাদের সরকার যে রিসেন্ট ইউনিয়ন বাজেটে এই যে এফএনও সেগমেন্ট আছে না, যারা আপনারা ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং করেন তারা জানেন ভালো করে, সেখানে কিন্তু ট্যাক্স তারা বাড়িয়ে দিয়েছে, যেটাকে সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স বলে। তাই এর জন্য কিন্তু এই যারা ট্রেডার আছে, যারা এফএনওতে আছে, তারা কিন্তু অনেকটা মানে মানে আগের মতো কিন্তু এখন আর ট্রেড করছে না, মানে তারা কিন্তু অনেকটা নিরুৎসাহিত হয়ে পড়েছে, সেটা কিন্তু আমরা বলতে পারি। তো এই নানা রকম কারণের জন্য কিন্তু তাদের বুকিং সেগমেন্ট কিন্তু অতটা ভালো যায়নি। তাহলে কোম্পানির কিন্তু আমরা যদি দেখি মানে ইন্টারেস্টিং বিষয়, ব্রোকিংয়ের কিন্তু মানে কোম্পানির যদি ব্রোকিং ডিভিশনে আমরা অ্যাসেট আন্ডার কাস্টডি দেখি, অ্যাসেট আন্ডার কাস্টডি কিন্তু 16% গ্রো করেছে। অ্যাসেট আন্ডার কাস্টডি মানেটা হচ্ছে যে কোম্পানি ধরুন একটা ব্রোকারের তো নানা রকমের ক্লায়েন্ট থাকে, কেউ ধরুন ব্রোকারের মাধ্যমে শেয়ার কিনছে, কেউ ধরুন ব্রোকারের মাধ্যমে এফএনও করছে, কেউ ধরুন ব্রোকারের মাধ্যমে কমোডিটি ট্রেডিং করছে। এই সমস্ত সেগমেন্ট মিলিয়ে কোম্পানি মোট টোটাল যে অ্যাসেট ম্যানেজ করে মানে অ্যাসেট মানে কোম্পানির কাছে আছে, সেটাকেই বলে কিন্তু অ্যাসেট আন্ডার কাস্টডি। তো অ্যাসেট আন্ডার কাস্টডি কিন্তু তাদের 16% গ্রোথ করেছে, যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং দ্বিতীয় বিষয় যদি আমরা দেখি, সেটা হচ্ছে কোম্পানির কিন্তু এই মার্কেট কন্ডিশনের মধ্যেও কিন্তু যে ব্রোকিং সেগমেন্টের সেটা কিন্তু অ্যাক্টিভ ক্লায়েন্ট কিন্তু এই কোয়ার্টারে 16% বেড়েছে। এবং এক বছরে যদি দেখি সেটা কিন্তু মোটামুটি ফ্ল্যাট রয়েছে, কারণ মার্কেট কন্ডিশন খারাপ ছিল, যেটা আমরা আগেই বললাম। কিন্তু এই কোয়ার্টারে খারাপ মার্কেটের মধ্যেও কিন্তু আমরা দেখছি অ্যাক্টিভ ক্লায়েন্টের কিন্তু সংখ্যা কিন্তু বাড়ছে। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি এনএসিতে যান এবং এনএসিতে গিয়ে দেখেন ওভারঅল এক্সচেঞ্জে কিন্তু অ্যাক্টিভ ক্লায়েন্টের সংখ্যা কিন্তু গত বছরের তুলনায় এবছরে কিন্তু কমে গেছে। সেখানে কিন্তু কোম্পানির ক্ষেত্রে কিন্তু অ্যাক্টিভ ক্লায়েন্টের সংখ্যা বাড়ছে। সুতরাং এটা কিন্তু প্রমাণ করে কোম্পানির স্ট্রেংথ। এবার আসি যে কোম্পানির যে ওভারঅল যে রেভিনিউ আপনি যদি দেখেন, সেটা কিন্তু 28% গ্রোথ করেছে গত বছরের লাস্ট কোয়ার্টার মানে মার্চ কোয়ার্টারের থেকে এই বছরের মার্চ কোয়ার্টারে। ঠিক একইভাবে যদি আমরা প্রফিট দেখি, মার্জিন দেখি, সব কিছুতে কিন্তু একটা হিউজ ইমপ্রুভমেন্ট হয়েছে।
কিন্তু যদি আমরা ইয়ার অন মানে আমরা যদি 26 সালের যে ওভারঅল দেখি, 26-এর রেসপেক্টে যদি মানে 25 সাল, সেখানে কিন্তু সেলস গ্রোথ কিছুটা কম দেখাবে, কারণ আমরা জানি যে 1.5 বছর ধরে মার্কেটটা সেভাবে ভালো যাচ্ছে না, তার একটা কিন্তু এফেক্ট কিন্তু আপনি ফুল ইয়ার রেসপেক্টে দেখবেন। সুতরাং আপনাকে কিন্তু রিসেন্ট ডেভেলপমেন্ট ট্র্যাক করবার জন্য মানে আপনাকে প্রকৃত চিত্রটা বোঝার জন্য কিন্তু Q4, এই Q4-এর থেকে গত বছরের Q4 এই রেজাল্টটাই কিন্তু আপনারা মানে এই নাম্বারটা কিন্তু সব থেকে বেশি এখানে গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে। তো এই গেল। তাহলে প্রথম কথা হচ্ছে যে আমরা দেখলাম যে ব্রোকিং সেগমেন্ট কিন্তু মানে মানে যে এই যে ডিসরাপশন হয়েছে তারপরেও কিন্তু কোম্পানি রেভিনিউ গ্রোথ, প্রফিট গ্রোথ এবং ওভারঅল মার্জিন কিন্তু এক্সপানশন হয়েছে। কিন্তু কেন হলো? কোম্পানির অন্যান্য যে সেগমেন্ট আছে, অর্থাৎ আমরা যেটা বললাম সেটা হচ্ছে তাদের যেটা ডিস্ট্রিবিউশন করে, অর্থাৎ মিউচুয়াল ফান্ড, পিএমএস, সেই সেগমেন্ট কিন্তু খুব ভালো চলেছে। প্লাস তাদের যে এমটিএফ সেগমেন্ট আছে, যেখানে তারা মার্জিন ট্রেডিং ফ্যাসিলিটি প্রোভাইড করে, সেই মার্জিন ট্রেডিং ফ্যাসিলিটি কিন্তু মার্জিন ট্রেডিং ফ্যাসিলিটি যেখানে প্রোভাইড করে সেটাও কিন্তু ভালো চলেছে। তো কোম্পানির যে টোটাল এমটিএফ বুক, সেটা যদি আমি দেখি তাহলে এই মুহূর্তে এমটিএফ বুক মানে সেটা কিন্তু 61% বেড়েছে। এবং এমটিএফ থেকে কি আর্ন করে, যখন কোম্পানি আপনাকে মার্জিন ট্রেডিং দিচ্ছে মানে লোন দিচ্ছে, তো কোম্পানি লোন থেকে আপনার কাছ থেকে পায় ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টের কিন্তু গ্রো হয়েছে 33%। সুতরাং আমরা বুঝতে পারছি যে গ্রোথটা কোথা থেকে আসছে। দ্বিতীয় হচ্ছে ডিস্ট্রিবিউশন ইনকাম। ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে যে মিউচুয়াল ফান্ড ইত্যাদি যেখানে যে ডিস্ট্রিবিউশন করে, সেখান থেকে তারা কি পায়? ফিজ ইনকাম পায়। প্রথম কথা যে তাদের ডিস্ট্রিবিউশন যে বুক মানে তাদের সেটা কিন্তু তার যে টোটাল অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট 21% বেড়েছে, এবং ডিস্ট্রিবিউশন যে ইনকাম মানে এর উপর যে তারা ফিজটা আর্ন করে সেটাও কিন্তু 44% বেড়েছে। সুতরাং আমরা বুঝতে পারছি যে কোম্পানির অন্যান্য সেগমেন্ট কিন্তু খুব ভালো এখানে চলছে। এবার কোম্পানির অন্যান্য বেশ কিছু জিনিস যেগুলি মানে কনকলে আলোচিত হয়েছে এবং মোটামুটি আমরা মানে যেগুলো ওভারঅল খুব ইম্পর্টেন্ট সেগুলো আমরা একটুখানি জেনে নিই। সেটা হচ্ছে কোম্পানি কিন্তু তার এই এমটিএফ যে বুকটা, সেই এমটিএফ বুকটাকে কিন্তু বাড়াতে চাইছে। কথা হচ্ছে কেন এমটিএফ বুকটাকে বাড়াতে চাইছে? এটা হচ্ছে কোম্পানির জন্য একটা রেকারিং রেভিনিউ, অর্থাৎ কোম্পানি কিন্তু এখানে কিন্তু মার্কেট ওঠা পড়ার সঙ্গে সঙ্গে ভোলাটিলিটিটা হচ্ছে কম, রিস্ক কম। দ্বিতীয় হচ্ছে যে কোম্পানি এখানে যে লোনটা দিচ্ছে সেটা একটা সিকিউর লোন, মানে আপনার শেয়ার বন্ধক রেখে আপনাকে সে লোন দিচ্ছে। তো যদি কোনো কারণে যদি আপনার মার্কেট ফল করে এবং আপনি শোধ করতে না পারলে, সে কিন্তু আপনার শেয়ারগুলোকে সে বেচে দেবে, বেচে দিয়ে কিন্তু সে তার মানে লস তুলে নেবে। কিন্তু আপনি যদি আপনার নিজের শেয়ারগুলো বন্ধক রেখে লোন নেন, আপনি নিশ্চয়ই চাইবেন না যে অসময়ে আপনার শেয়ারগুলোকে কোনো কোম্পানি বেচে দিই। সুতরাং যেখানে জেনারেলি সুতরাং এই সমস্ত ক্ষেত্রে আপনি কিন্তু লোনটা শোধ করে দেবেন। তো এই এনপিএফে কিন্তু কোম্পানির এনপিএ কিন্তু জিরো। এনপিএ মানে হচ্ছে নন পারফর্মিং অ্যাসেট, অর্থাৎ ক্লায়েন্ট কিন্তু এখানে সচরাচর ডিফল্ট করে না। প্লাস এখানে যদি আমরা মানে এখানে আরেকটা ইনফরমেশন যেটা শেয়ার করা দরকার, আমরা যদি এই লাস্ট কোয়ার্টার থেকে এই কোয়ার্টারে দেখি, সেখানে কিন্তু এমটিএফ বুক কিছুটা পড়ে গেছে। এর জন্য যেটা গুরুত্বপূর্ণ বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে আরবিআই কিন্তু নতুন একটা নর্ম এনেছে এই মার্জিন ট্রেডিং ফ্যাসিলিটির ক্ষেত্রে। যে আগে যে সমস্ত রুলগুলো ছিল না, সেগুলোকে কিন্তু অনেক বেশি আরবিআই এখন কিন্তু টাইট করে দিয়েছে। তারা এমটিএফ এর ক্ষেত্রে বলছে যে এমটিএফ মানে কি, আপনাকে কোম্পানি লোন দিচ্ছে, মানে আপনাকে আপনার ব্রোকার লোন দিচ্ছে। এবার ব্রোকার লোনটা কোথা থেকে নিচ্ছে? ব্রোকার লোনটা নিচ্ছে কোনো ব্যাংক থেকে। এবার সেখানে ব্যাংক কিন্তু আরবিআই যে নতুন রুল এনেছে, ব্যাংক কিন্তু হাই ইন্টারেস্ট রেটে, মানে আগে যে ইন্টারেস্ট রেটে ব্রোকারকে লোন দিত, সেখানে কিন্তু ইন্টারেস্ট রেটটাকে হাই করে দিয়েছে। এবং তারা কিন্তু এটাও বলছে যে এই লোনটা যে তারা দিচ্ছে সেটা কিন্তু কোনো ব্রোকার তাদের নিজেদের প্রোপ্রাইটারি ট্রেডিং মানে নিজেদের ট্রেডিংয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারবে না। এই লোনটা কিন্তু শুধুমাত্র ক্লায়েন্টকে দেওয়ার ক্ষেত্রেই প্রযোজ্য। এবং সেখানেও কিন্তু কোল্যাটারাল মানে হচ্ছে যে আগে যে পরিমাণ কোল্যাটারাল মানে লেখে, মানে কোম্পানিকে মানে বেশ কিছু এখানে সিকিউরিটিজ এবং বেশ কিছু মানে ক্যাশ তাদেরকে মার্জিন হিসাবে আগে রাখতে হতো, তার বিনিময়ে কিন্তু ব্যাংক কিন্তু ব্রোকারকে লোন দিত। সেই পরিমাণটাকে কিন্তু বাড়িয়ে দিয়েছে। এখন কিন্তু 100% কিন্তু কোল্যাটারাল রেখে লোন নিতে হবে। অর্থাৎ আমরা দেখছি কোল্যাটারাল সে বাড়িয়ে দিয়েছে, মানে ব্যাংক তাকে কোল্যাটারাল বাড়িয়ে দিয়েছে, আগের থেকে তাকে বেশি কোল্যাটারাল রেখে লোন তুলতে হবে। প্লাস তার সাথে সাথে কিন্তু যেটা আমরা দেখছি ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিয়েছে। সুতরাং এই কারণে কিন্তু মার্জিন ট্রেডিং বুক যে সেটা কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার যদি লাস্ট কোয়ার্টার থেকে এই কোয়ার্টারে দেখি, সেটা কিন্তু কিছুটা পড়ে গেছে। কিন্তু এটা হচ্ছে একটি ফ্যাক্টর। আর দ্বিতীয় হচ্ছে যে জেনারেলি যখন বিয়ার মার্কেট চলে,
তখন জেনারেলি লোকে কিন্তু এই সমস্ত লোন নিয়ে কম ট্রেডিংই করে, কারণ লোকে জানে যে আমরা বিয়ার মার্কেটে বসে আছি, মার্কেট ভালো চলছে না, এবং সেই মুহূর্তে যদি আমি লোন নিয়ে শেয়ার কিনি সেটা একটা আমার জন্য রিস্ক না, কারণ কালকে যদি মার্কেট পড়ে যায় তাহলে আমি শেয়ারগুলো মানে আমাকে মানে শেয়ারগুলো মানে কোম্পানি মানে যে মানে ব্রোকার আমার বেচে দিতে পারে, সুতরাং আমার লস হতে পারে। তো জেনারেলি এইটা এমটিএফটা কিন্তু বিয়ার মার্কেটে একটু কম দেখা যায়। তো এটা গেল এক। এমটিএফ নিয়ে আর একটা যেটা মানে খুব গুরুত্বপূর্ণ তথ্য যেটা কনকলে ম্যানেজমেন্ট শেয়ার করেছে, সেটা হচ্ছে যে জেনারেলি 1000 মানে এমটিএফ ফ্যাসিলিটি মানে বিভিন্ন ব্রোকার, তারা সবাই কিন্তু আজকাল সব ব্রোকারই এমটিএফ ফ্যাসিলিটি প্রোভাইড করে, কিন্তু দেখবেন অন্যান্য ব্রোকারগুলো মোটামুটি 2000 স্টকের উপর মানে সব স্টকের উপর কিন্তু এমটিএফ ফ্যাসিলিটি প্রোভাইড করা যায় না। যেখানে লিকুইডিটি বেশি মানে যে শেয়ারগুলোকে সহজে বাই সেল করা যায় সেখানেই কিন্তু এমটিএফ ফ্যাসিলিটি কিন্তু প্রোভাইড করা যায়। তো 2000-এর বেশি স্টক যেগুলো হচ্ছে লিকুইডিটি বেশি সেখানে কিন্তু এমটিএফ ফ্যাসিলিটি অন্যান্য ব্রোকাররা প্রোভাইড করে। কিন্তু এই কোম্পানিকে যদি আপনি দেখেন তারা কিন্তু 1000-এরও বেশি কম স্টক মানে সুপার লিকুইড যেগুলো মানে খুব সহজে কেনাবেচা করা যায় এরকম জায়গায় কিন্তু মার্জিন ট্রেডিং ফ্যাসিলিটি প্রোভাইড করে। এবং তার সাথে সাথে এখানে কিন্তু কোম্পানি যে সেবি থেকে যে নির্ধারিত মার্জিন কিন্তু কোম্পানিকে মানে মিনিমাম যে মার্জিন মানে এমটিএফ এর ক্ষেত্রে চার্জ করতে পারে তার থেকে কিন্তু কিছুটা বেশি মার্জিন রাখে। অর্থাৎ কোম্পানি কিন্তু এমন নয় যে যাকে তাকে এবং যে মানে যে কোনো মানে শেয়ারে মানে যেখানে লিকুইডিটি নেই সেখানে কিন্তু এমটিএফ ফ্যাসিলিটি দেয়। সুতরাং এটা গেল মানে একটি গুরুত্বপূর্ণ তথ্য। এবার কোম্পানির লাস্ট আমরা যেগুলো ডিসকাশন করব সেটা হচ্ছে যে কোনো শেয়ারের মানে শেষ কথা হচ্ছে মানে আগে গিয়ে কি শেয়ারটা কোন দিকে যাবে, তার জন্য আমাদেরকে জানতে হবে যে ম্যানেজমেন্টের সেখানে ম্যানেজমেন্ট আগামী দিনে কি ভাবছে। প্রথম কথা আমার একটা জিনিস দেখছি যে মার্কেট সিচুয়েশন তো ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট হওয়ার চান্স আছে যদি মধ্য এশিয়ার যুদ্ধ, আর যুদ্ধ সারা জীবন ধরে তো চলবে না তো সবাই জানে, তো যুদ্ধ যদি বন্ধ হয়ে যায় মার্কেটে কিন্তু বিশাল একটা র্যালি আসবে এবং তার সব থেকে বড় বেনিফিশিয়ারি হবে কিন্তু এই ব্রোকারেজ কোম্পানিগুলো। তো কোম্পানির ম্যানেজমেন্ট কিন্তু বলেছে পরের বছরের জন্য যে তারা 15 থেকে 20%-এ তাদের কিন্তু সেলস গ্রোথ করবে। এখন মোটামুটি যদি আমরা তাদের সেলস গ্রোথ দেখি মানে 28% মানে এই বছরে এসছে 10%, অর্থাৎ 10% যেটা 25 থেকে 26 সালে এসছে, 26 থেকে 27 সালে কিন্তু বেশি রেটে কিন্তু কোম্পানির রেভিনিউ গ্রোথ করবে। এবং তার সাথে সাথে হ্যাঁ কোম্পানির ম্যানেজমেন্ট যেটা বলছে যে এমটিএফ কিন্তু তাদের জন্য একটা খুব বড় অপরচুনিটি, যেটা আমি একটু আগেই ডিসকাশন করলাম। এই এমটিএফ যে টোটাল বুকটাকে কোম্পানি কিন্তু 15,000 মিলিয়ন পর্যন্ত নিয়ে যেতে চাইছে এমটিএফ বুকটাকে, মানে এমটিএফ এর ক্ষেত্রে কিন্তু অপরচুনিটিটা অনেক বেশি, সেই জন্যই কিন্তু ম্যানেজমেন্ট এই এমটিএফটাকে কিন্তু মানে বুকটাকে কিন্তু স্কেল করতে চাইছে। এবার কোম্পানির আমরা একটা বিশাল বড় মোট আলোচনা করব, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে দেখবেন যে বেশিরভাগ আজকালকার যুগে যে সমস্ত আমরা দেখি না অনলাইনে দেখবেন মানে যে সমস্ত ডিসকাউন্ট ব্রোকার, এখন কি হয় আগেকার দিনে আমরা বিভিন্ন ব্রোকিং অ্যাকাউন্ট খুলতাম এবং সেখানে ডিলার থাকতো, আমাদেরকে কল করতো এবং আমরা শেয়ার ট্রেড নিতাম। এখন আমরা কিন্তু মোবাইলের সাহায্যে ডিসকাউন্ট ব্রোকারের কাছে অ্যাকাউন্ট খুলছি, যেমন ধরুন গ্রো, যেমন ধরুন অ্যাঞ্জেল ওয়ান, যেমন ধরুন আপস্টক, সবাই কিন্তু আমরা চটজলদি এখানে অ্যাকাউন্ট খুলছি এবং সেখান থেকে কিন্তু ট্রেডিং করি। কিন্তু দেখবেন এই ব্রোকারগুলোর যে টার্গেট কাস্টমার সেগমেন্ট, সেই টার্গেট কাস্টমার সেগমেন্ট কারা? ইয়ং জেনারেশন। কারণ ইয়ং জেনারেশন যাদের হাতে ফোন আছে, যারা কলেজে পড়ছে, যারা চাকরি শুরু করেছে, যারা ইভেন গ্রামে থাকে, তাদের কাছেও কিন্তু এখন একটা ফোন আছে এবং তারা ওই সমস্ত সেগমেন্টে যায়। মানে ইয়ং জেনারেশনকে নিয়ে কিন্তু বেশিরভাগ এই ধরনের ডিসকাউন্ট ব্রোকারদের ব্যবসা। কিন্তু আনন্দ রেড্ডির বিজনেস মডেলটা কিন্তু ঠিক উল্টো। এদের কিন্তু বেশিরভাগ এরা কিন্তু ফোকাস করে হচ্ছে যারা ম্যাচিওর কাস্টমার, যারা ওল্ড এজ কাস্টমার, মানে যাদের অলরেডি বয়স হয়ে গেছে এবং যাদের একটা সাইজেবল অ্যামাউন্ট অফ পোর্টফোলিও আছে, মানে বেশ বড় পোর্টফোলিও আছে। মানে কেন এই সেগমেন্টের উপর তারা ফোকাস করছে? কারণ যাদের বড় পোর্টফোলিও আসছে, এক নম্বর কথা সেখান থেকে তাদের কোম্পানি আর্নিং বেশি, বেশি ব্রোকারেজ জেনারেট করতে পারবে, এবং দু নম্বর কথা মার্কেট যখন খারাপ হয় অভিজ্ঞ ইনভেস্টাররা, বড় ইনভেস্টাররা কিন্তু চট করে মার্কেট থেকে বেরিয়ে যায় না সব কিছু সেল করে, কারণ তারা মার্কেটে কিন্তু অনেক দিন থেকে তার ঘাত প্রতিঘাত সমস্ত কিন্তু তারা দেখেছে। তো সুতরাং আমি যদি দেখি মোটামুটি 83% যে তাদের টোটাল ক্লায়েন্ট, তাদের এজ কিন্তু 30 বছরের বেশি। তো সুতরাং আমি যেটা বললাম সেটাই কিন্তু ইন্ডিকেট করছে যে 83% ক্লায়েন্ট তাদের কিন্তু 30 বছরের বেশি এজ, এবং এই
আরেকটা তথ্য যেটা খুব গুরুত্বপূর্ণ, যে 55% ক্লায়েন্ট কিন্তু 3 বছরের বেশি সময় ধরে কিন্তু তাদের সঙ্গে কাজ করছে, এবং 42% ক্লায়েন্ট কিন্তু 5 বছরের বেশি সময় ধরে তাদের সঙ্গে কাজ করছে। এটাই হচ্ছে এই যে মোডটা আমি বললাম সেটার গুরুত্ব। অর্থাৎ কোম্পানি যেহেতু বড় বড় ইনভেস্টার এবং বয়স্ক ইনভেস্টার যাদের একটা সাইজেবল অ্যামাউন্ট মানে বড় সড়ো পোর্টফোলিও আছে তাদের সাথে কাজ করছে, তারা কিন্তু চট করে এক ব্রোকার থেকে ছেড়ে আরেক ব্রোকারের কাছে যায় না। তাদের কিন্তু স্টিকিনেস থাকে, তারা দীর্ঘদিন একই ব্রোকারের সঙ্গে কাজ করে। সেই জন্যই কিন্তু কোম্পানি এই কাস্টমার সেগমেন্টের সঙ্গে কিন্তু কাজ করছে। তো এই ছিল ওভারঅল ডিসকাশন। তো একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, রিস্ক কি। সবসময় যে কোনো ব্রোকিং কোম্পানি যখনই মার্কেটে বুল মার্কেট আসে এবং মার্কেট সিচুয়েশন স্বাভাবিক থাকে তখন কিন্তু তাদের জন্য ভালো, কিন্তু যখনই বিয়ার মার্কেট আসে তখন কিন্তু তাদের ব্যবসা কিন্তু খারাপ হয়ে যায়। তার মানে কিন্তু এই ব্রোকিং ব্যবসা কিন্তু সম্পূর্ণ একটা সাইক্লিক্যাল ব্যবসা। এটা মানে বুল সাইকেলে ভালো করে, কিন্তু বিয়ার সাইকেলে গিয়ে কিন্তু অতটা ভালো করে না। সুতরাং এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং আরেকটা জিনিস, যে কোনো ব্রোকিং কোম্পানিকে ট্র্যাক করবার সময় না তাদের কিন্তু এফএনও সেগমেন্ট, যে ফিউচার অ্যান্ড অপশন সেগমেন্ট, এটাই কিন্তু তাদের জন্য সব থেকে প্রফিটেবল সেগমেন্ট। এই যে রোজ আসে লোকে মানে ডেরিভেটিভ যেটা ফিউচার অ্যান্ড অপশন মার্জিন নিয়ে ট্রেডিং করে, এখান থেকে কিন্তু কোম্পানি কিন্তু বেশি ব্রোকারে জান করতে পারে। সেই কারণে এফএনও সেগমেন্ট আপনার আমার জন্য কিন্তু ভালো না। মানে আমরা যদি দেউলিয়া হতে চাই তাহলে কিন্তু আপনি এফএনও তে ট্রেড করবেন, কিন্তু কোম্পানির রেসপেক্টে যে কোনো ব্রোকারের জন্য কিন্তু খুব ভালো। এবং প্রসঙ্গত বলে রাখি, কোম্পানির যেহেতু আমরা বললাম একটু আগে যে কোম্পানির এই মুহূর্তে 51% আসছে হচ্ছে আপনার ব্রোকিং থেকে, আর 49% আসছে নন ব্রোকিং থেকে। এই 51-র মধ্যে কিন্তু যদি মানে আমরা দেখি মানে টোটাল যে ব্রোকিং সেগমেন্ট তার মধ্যে কিন্তু কোম্পানির ক্যাশ সেগমেন্ট থেকে আসে কিন্তু রেভিনিউ 51%, এফএনও থেকে আসে কিন্তু 41%, এবং অন্যান্য সেগমেন্ট থেকে আসে 8%। লক্ষণীয় বিষয় হচ্ছে যে এফএনও যেটা, সেটা কিন্তু আগে কিন্তু আরও বেশি আসতো। মানে এফএনও যেটা এখন 41 বলছি, সেটা কিন্তু আগে টোটাল বুকিং রেভিনিউ এর কিন্তু বেশি পার্সেন্টেজ ছিল, মানে অন্তত 50% বা তার বেশিই ছিল। এটা কেন কমে গেল? তার একটাই কারণ আমরা বলেছি, একটা হচ্ছে মার্কেট কন্ডিশন খারাপ, দ্বিতীয় হচ্ছে ওই যে লাস্ট যে ইউনিয়ন বাজেটে সরকার তো সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স মানে এফএনওর উপর ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে যাতে লোক কম ট্রেডিং করে। তো এই সমস্ত হচ্ছে ওভারঅল ডিসকাশন আমার আনন্দ রাটির উপর। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। এবং যদি আপনাদের কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সে মানে লিখতে ভুলবেন না। এবং যদি আপনাদের কোনো সাজেশন থাকে যে কী করে আমি আমার ভিডিওটাকে আরও ভালো করতে পারি, নিজের আরও ইমপ্রুভমেন্ট করতে পারি, আপনাদের সাজেশন কিন্তু আপনারা নির্দ্বিধায় দেবেন। এবং এই বলে আমি আজকের মতো ভিডিওটা শেষ করছি।